আজ আমি তোমাদের এক কালো মেয়ের গল্প বলছি, যাকে গায়ের রং কালো বলে বিয়ের পিঁড়ি থেকে উঠে যেতে হয়েছিল। তার পরিবর্তে তার হবু বর অন্য এক সুন্দরী মেয়েকে তার সামনেই বিয়ে করল। আর সেই লগ্নভ্রষ্টা কালো মেয়েটি কি করল জানো? আত্মহত্যা করল। জলে ডুবে মরে গেল। নাকি পুলিশ ডেকে ছেলে আর তার বাবাকে ধরিয়ে দিল। সবটাই জানো, একটু ধৈর্য ধরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের জন্য আজ কেরলের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি গল্পের ভিডিও দেখো ও পড়ো। রূপার জন্ম হয়েছিল এক অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারে। বাবা অমলচন্দ্র ছিলেন একজন কৃষক, মা কমলিনী একজন গৃহবধূ। সংসারে অভাব না থাকলেও সমাজের এক বিশেষ অভাব ছিল গায়ের রঙের সৌন্দর্য। রূপার গায়ের রং ছিল শ্যামলা, প্রায় কালোর কাছাকাছি। মা বাবা কখনো এটাকে বড় কোনো বিষয়ে ভাবেননি, কিন্তু চারপাশের লোকজন যেন তার জন্ম থেকেই বিচার করে রেখেছিল। ছোটবেলা থেকেই সে নানারকম মন্তব্য শুনত। এই মেয়েটার কি হবে? এমন রঙের মেয়ে কি ভালো পাত্র পাবে? আহারে, আমাদের গ্রামের মধ্যে তো ওই একটা রাক্ষসী জন্মেছে। এমন চেহারা তো কারো দেখিনি। এখানে তো সবাই দেখতে খুব সুন্দর, বিশেষ করে মেয়েরা। সব মেয়েরাই তো দেখতে কত সুন্দর। ওর খুড়তুতো বোন তৃণাও তো কত সুন্দর। তৃণার জন্য তো রাজপুত্র আসবে, কিন্তু রূপার কি হবে? কয়লা খনিতে কয়লা কুড়িয়ে বেড়ানো কেউ আসবে চুল্লু মদ গিলে, তার সঙ্গেই ওর বিয়ে দিতে হবে। কেউ বলল, ওরাও করবে না দিদি ওকে বিয়ে, লোকের সামনে বউ বলে বার করতে হবে তো। প্রথম প্রথম এসব শুনলে ছোট্ট রূপার কিছু বুঝতে না পারলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে বুঝতে শিখল, এই সমাজে মেয়েদের মূল্যায়ন করা হয় তাদের গায়ের রং দিয়ে, মনের সৌন্দর্য দিয়ে নয়। যখন তার ছোট খুড়তুতো বোন তৃণা জন্ম নেয়, তখন আত্মীয় স্বজন সবাই খুশিতে আত্মহারা হয়ে গেল। তৃণার গায়ের রং ছিল উজ্জ্বল ফর্সা, ঠিক যেন দুধে আলতা। সবাই তাকে কোলে তুলে আদর করত, গালে চুমু খেত। আর পাশেই ছোট্ট রূপা চুপচাপ দাঁড়িয়ে থাকত, কোনো আদর তাকে ছুঁয়ে যেত না। মায়েরও কষ্ট হতো। তিনি বুঝতে পারতেন, সমাজ তার একমাত্র মেয়েকে কালো বলে অবহেলা করছে। কিন্তু তার না ক্ষমতা ছিল তার মেয়েকে সুন্দরী করে তোলার, কারণ সেটা তো ভগবানের হাতে। আর তার না ছিল মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টানোর ক্ষমতা। তার মেয়েকে লোকেদের অবহেলা চুপ করে দেখে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকত না। অবশ্য মা বাবা হিসেবে তারা তাদের সমস্ত স্নেহ ভালোবাসা সবকিছু উজাড় করে মেয়েকে ভরিয়ে দিতেন। আর তাতেও লোকের চোখে দৃষ্টি কটু লাগত। এইভাবে দিন কেটে যাচ্ছিল সুখে দুঃখে। কিন্তু একদিন এখান থেকে চলে যেতে হলো, কারণ গ্রামের এই চেনা লোক আর এই অশিক্ষিত পরিবেশ তাদের কালো মেয়েকে মানুষ হতে দেবে না। ভাবল শহরে চলে যাব। সেখানে লোকেরা শিক্ষিত, আর কত রকম লোক থাকে, কত জায়গার লোক থাকে। সবাই তো বাইরের লোক, কেউ তো কাকেও চেনে না। এই মনে করে তারা গ্রাম ছেড়ে শহরে যাওয়ার ব্যাপারে স্থির করে নিল। শহরে কত জায়গার কত লোক থাকে, আর তারা সব শিক্ষিত। তাদের সঙ্গেই মিলেমিশে থাকবে। ওখানে মানুষের গায়ের রং নিয়ে কেউ মাথা ঘামায় না। তারা গ্রাম ছেড়ে শহরে চলে গেল। গ্রামে বসে থাকলেও যেমন এই কষ্টগুলো সহ্য করা যেত না, তেমনি শহরে আসার পর তা আরও প্রকট হয়ে উঠল। রূপার বাবা শহরে তাদের ব্যবসা বাড়ানোর জন্য ব্যবসা শুরু করে দিলেন। শহরে এসে তারা এক নতুন বাস্তবতার মুখোমুখি হলো, এখানে চেহারা আর পোশাকই যেন মানুষের পরিচয়। কলেজে ভর্তি হওয়ার পর রূপা অনুভব করল, সেখানে সবাই আধুনিক, ফ্যাশনেবল। সে খুব সাধারণ ছিল, শাড়ি বা সালোয়ার কামিজ পরত, চুল বিনুনি করে রাখত। আর তার গায়ের রং, সেটা ছিল অবর্ণনীয়। প্রথম দিন ক্লাসে ঢুকতেই কয়েকজন মেয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, এই মেয়েটাকে দেখেছিস? মনে হচ্ছে গ্রামের মেয়ে। উফ, ওর গায়ের রং তো একদম কয়লার মতো। এই কথাগুলো শুনেও রূপা চুপ করে থাকত। কখনো কাউকে কিছু বলতো না, শুধু মনে মনে নিজেকে সান্ত্বনা দিত, আমি পড়াশোনা করে নিজের পরিচয় তৈরি করব, চেহারা দিয়ে নয়।
কিন্তু সমাজ কি সহজে কাউকে নিস্তার দেয়? একবার কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাম লেখাতে গেলে এক সিনিয়র বলল, তোর মতো দেখতে মেয়েরা স্টেজে উঠলে কলেজের ইমেজ নষ্ট হবে। রূপার গলা শুকিয়ে গেল, চোখে পানি চলে এলো, কিন্তু সে কিছু বলল না। সে জানত, সমাজে ন্যায় বিচার চাইলেই পাওয়া যায় না। কলেজ শেষ হওয়ার পর রূপার বাবা মা তার বিয়ের জন্য চিন্তা করতে লাগলেন। সমাজের একটা অলিখিত নিয়ম আছে, মেয়েদের বয়স হয়ে গেলে বিয়ে না হলে পরিবারের মাথা নিচু হয়ে যায়। একদিন এক ব্যবসায়ী পরিবার থেকে বিয়ের প্রস্তাব এলো। ছেলেটির নাম সোহম। সে দেখতে সুদর্শন, পড়াশোনায় ভালো, আবার বাড়ির ব্যবসাটা খুব মন দিয়েই করে। যাকে বলে ওর জন্যই ব্যবসাটা এখনো টিকে আছে। আর তার ব্যবসার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। বাবা মা খুশি হলেন। তারা ভাবলেন, এবার মেয়ের জীবন সুন্দর হবে। বিয়ের আয়োজন হলো ধুমধাম করে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই উপস্থিত হলো। কিন্তু যখন বরযাত্রীরা এলো, তখন কনের সাজে থাকা রূপাকে দেখে সোহমের বন্ধুরা মুখ টিপে হাসতে লাগলো। এ কি, বর এত সুন্দর, আর কনে তো দেখছি একটা আস্ত কয়লার খাদান। রাজপুত্রের সঙ্গে ঘুটে কুড়ানির বিয়ে। এটা কি একটা বিয়ে হলো? কিন্তু একে বিয়ে না করলে এখন মেয়ে পাবো কোথায়? সমস্যা নেই, আমার বোনকে এই বিয়েতে রাজি করিয়ে নেব, একজন বন্ধু বলল। সোহমের বাবা ভাবল, বিয়ে না দিলেই ভালো হয়, লোকের কাছে মুখ দেখানো যাবে না। এই কথাগুলো কানে আসতেই সোহমের মুখ কালো হয়ে গেল। কয়েক মুহূর্ত নীরব থেকে সে ঘোষণা করল, আমি এই বিয়ে করব না। বাড়ির সবাই হতবাক হয়ে গেল। মা কান্নায় ভেঙে পড়লেন, বাবা চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। আত্মীয়রা ফিসফিস করতে লাগলো, কালো মেয়ের কপালে তো এমনটাই হওয়ার ছিল। বাড়ির অতিথিরাও সব চলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, রূপা একটুও কাঁদল না। সব দেখতে লাগলো, আর ভাবতে লাগলো, আর নিজের মনেই এক চিলতে হাসি নিয়ে এলো। সে চুপচাপ উঠে গেল। সে বাড়িতে যারা অতিথি তারা আগেই চলে গেছিল। সে 3 কাপ কফি বানিয়ে আনলো, 1 কাপ মা, 1 কাপ বাবা আর 1 কাপ নিজের জন্য। তাদেরকে হাসিমুখে পরিবেশন করে বলল, নাও, খেয়ে নাও। বিয়েটা যখন হচ্ছে না, তখন নিশ্চিন্ত মনে কফি খাও। বাবা মা ওর দিকে তাকিয়ে বলল, তুই? আমিও তো নিচ্ছি, আর কি ভাবছো তোমরা? আমার খারাপ লাগছে। বরং ভালো, তোমরাও যদি আমার মতো করে ভাবো তবে তোমাদেরও চিন্তা হবে না। বাবা বলল, কি রকম? দেখো, বিয়ের পরে এই নিয়ে নিশ্চয় অনেক অশান্তি হতো। সেটা আরো ভয়ানক হতো। তোমাদের আর আমার সবার পক্ষেই সেটা মেনে নেওয়া খুব অসুবিধা হতো। তার চেয়ে কি এটা ভালো নয়? বাবা মা ওর কথাটা মেনে নিলেন। এই অপমানের পর রূপা বুঝতে পারল, নিজেকে প্রমাণ করতে হবে। সে সিদ্ধান্ত নিল, শহরের মুখাপেক্ষী হবে না। বাবা মাকে নিয়ে গ্রামে ফিরে গেল। সেখানে গিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ শুরু করল। ধীরে ধীরে তার উদ্যোগ বড় হতে লাগল। গ্রামের মানুষেরা প্রথমে অবাক হলেও পরে প্রশংসা করতে লাগল। রূপা নিজের পরিচয় গড়তে শুরু করল। একদিন রূপা লঞ্চ নিয়ে নদীতে ঘুরছিল। হঠাৎ দেখল, একজন লোক পানিতে ভেসে যাচ্ছে। সে এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ল এবং অনেক কষ্টে লোকটিকে তীরে তুলল। কিন্তু লোকটির মুখ দেখেই সে হতবাক হয়ে গেল, এ তো সেই সোহম। সোহম তখন অচেতন ছিল। তার মাথায় আঘাত ছিল। চিকিৎসার পর সে সুস্থ হয়ে উঠল। সে জিজ্ঞেস করল, আর আমার স্ত্রী সোমা কোথায়? রূপা বলল, আমরা জানি না। আপনাকে নদীতে ভেসে যেতে দেখলাম, তাই তুলে আনলাম। দেখলাম বেঁচে আছেন, তাই চিকিৎসা করালাম। এখন সুস্থ হয়েছেন দেখে ভালো লাগছে। এবার আপনি বাড়ি যান, বাড়ির লোকে চিন্তা করবে। কিন্তু সোমা কোথায়? আমরা তো একসঙ্গেই ছিলাম। আমি আমার স্ত্রী সোমা আর সোমার দূর সম্পর্কের এক ভাই। তারপর রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আমার আর কিছুই মনে নেই। বেশ, আপনি বাড়ি যান আর খোঁজ নিন আপনার স্ত্রী আর ওনার ভাইয়ের ব্যাপারে। হ্যাঁ, তাই তো, বলে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু সেখানে গিয়ে যা জানতে পারল তাতে তার মাথা খারাপ হয়ে গেল। স্ত্রী সোমা দিব্যি বেঁচে আছে।
বেঁচে আছে তার তথাকথিত ভাইও, কিন্তু বেঁচে নেই কেবল তার নিজের বৃদ্ধ বাবা। মা আগেই গত হয়েছিলেন। সব সত্যি জানার চেষ্টা করল সোহম। প্রাইভেট গোয়েন্দা লাগালো। জানতে পারল যে সেদিন রাতে স্ত্রী সোমা আর তার তথাকথিত ভাই, যে কিনা আসলে তার প্রেমিক ছিল, তার দুজনে মিলে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল সোহমকে। আর মাথায় মেরেছিল একটা মোটা রড দিয়ে। ও যখন অজ্ঞান হয়ে যায়, সোমারা ওকে মৃত মনে করে নদীতে ফেলে দিয়ে চলে যায় বাড়িতে। আর একদিন তারা দুজনে মিলে সোহমের বৃদ্ধ বাবাকেও মেরে ফেলে। আর সমস্ত ঘর বাড়ি ব্যবসা সব নিজের দখলে নেয়। সোহম তখন পুলিশ ডাকে আর উপযুক্ত প্রমাণ দেখিয়ে ওদের জেলে পাঠিয়ে দিল। আর একদিন সে রূপার কাছে ফিরে এলো। আর বিয়ের প্রস্তাব দিল। কিন্তু জানতে পারল যে রূপাই হলো সেই মেয়ে, যে মেয়েকে সে কালো বলে একদিন বিয়ের মণ্ডপে ফেলে চলে গেছিল। অসংখ্য লোকের সামনে সোহম তাকে অপমানিত করেছিল, আর সেই তার জীবন বাঁচিয়েছে। তখন সে নিজেকে দোষী মনে করতে লাগল। বলল, আমি অন্যায় করেছি। আমি বুঝতে পারিনি সৌন্দর্য শুধু বাইরের নয়, ভিতরেও থাকতে হয়। তুমি এত ভালো, অথচ আমি তোমাকে বুঝিনি। আমি তোমাকে বিয়ে করতে চাই। রূপা মৃদু হেসে বলল, যারা মেয়েদের রূপ দেখে বিয়ে করতে চায়, তাদের জন্য আমি কোনো অপশন নই। আমি নিজের পরিচয়ে গর্বিত, এবং এখন আমার জীবনে বিয়ের প্রয়োজন নেই। তুমি ফিরে যাও। সোহম কিছু বলার ভাষা পেল না। মাথা নিচু করে ফিরে গেল।